কয়লা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, সোনা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, তাহলে কি মৃতদেহ পাচারের টাকাও সেই ভাইপোর অ্যাকাউন্টে যায় বলেই সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদেরকে দিনের পর দিন আরজি করের মাথায় বসিয়ে রেখেছে সরকার? সন্দীপ ঘোষকে ডাক্তার বলা যাবে না। সন্দীপ ঘোষকে ডাক্তার বলা মানে গোটা রাজ্যের, গোটা দেশের, গোটা দুনিয়ার ডাক্তারদেরকে অপমান করা। ক্রিমিনাল, বর্ন ক্রিমিনাল। আর সেই ক্রিমিনাল তাকে গোটা স্বাস্থ্য ব্যবস্থার মাথায় বসিয়ে রেখেছে। কিসের কম্পালশন, কিসের বাধ্যবাধকতা? সরকারের বাধ্যবাধকতা যারা, যে জনতা ভোট দিয়ে সরকার তৈরি করেছে তাদের প্রতি থাকবে নাকি ক্রিমিনালদের প্রতি থাকবে? এমন বাধ্যবাধকতা যে পদত্যাগ করবার কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো। গোটা ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে গেছে দিনের পর দিন। আমরা সেদিনও বলেছিলাম যে এই ঘটনার পেছনে অনেকগুলো মাথা আছে। যত দিন যাচ্ছে সেই রহস্য উন্মোচন হচ্ছে। এখন শোনা যাচ্ছে, তো সংবাদ মাধ্যমেই তো শোনা যাচ্ছে যে মেয়েটার কাছ থেকে 15 লাখ টাকা চাওয়া হয়েছিল ওর গবেষণাপত্র জমা দেওয়ার খাতিরে। 15 লাখ টাকা না দিলে মেয়েটা গবেষণাপত্রটা জমা দিতে পারবে না। যেদিন প্রথম ওর বাড়িতে আমরা গিয়েছিলাম, মনে পড়ে ওর বাবা মা আমাদের হাত ধরে বলেছিল মেয়েটাকে সেলাই মেশিন চালিয়ে বড় করেছি, মেয়েটাকে সেলাই মেশিন চালিয়ে বড় করে ডাক্তার বানিয়েছিলাম, দেখো আমাদের সাথে কি ঘটে গেল। তাহলে একটা গরিব পরিবারের মেয়ে যার বাবা মা সেলাই মেশিন চালিয়ে মেয়েটাকে বড় করেছে, তার কাছ থেকে 15 লাখ টাকা চাওয়া হবে গবেষণাপত্র জমা নেওয়ার জন্য। এটাই এখন বাংলার ক্যাম্পাসগুলোর চেহারা। গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসে, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক বা জেনারেল ডিগ্রি কলেজ হোক, প্রতিটা জায়গায় পয়সা ছাড়া 1 ইঞ্চি কথা বলার জায়গা নেই। আমাদের স্বপ্ন তো এই লক্ষ্যে। আজকে স্বাধীনতার 7 দশক অতিক্রান্ত, কোন জায়গায় দাঁড়িয়ে আমরা? আজকে এদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন রাতে ঘুমাতে যায় হয় স্টেশন, না হলে খোলা আকাশের নিচে। এদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ভুকা পেটে, আত পেটে ঘুমাতে যায়। এদেশের কন্যা সন্তানের পিতা তার কন্যাকে মানুষ করতে পারবে না ভেবে, পরিবারের অভাব রয়েছে ভেবে, একটু ফ্যান ভাতের অপেক্ষায় তার মেয়েকে বিক্রি করতে পিছু পা হয় না। এদেশের যৌবন তার স্বপ্নকে ওই মর্গের লাশ কাটা ঘরে পোস্টমর্টমের অপেক্ষায় তার জীবনটাকে রেখে দেয়। এদেশের যৌবন প্রতিদিন কাজ না পেয়ে আত্মহত্যার পথকে বেছে নেয়। এদেশের কৃষককে স্বাধীনতার এতগুলো বছর পরে যে দেশের কৃষক, সেই দেশের অন্নদাতা, সেই দেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগায়, সেই দেশের কৃষক ন্যূনতম ফসলের দাম চায়, এই দাবিতে রাস্তায় বসে অবরোধ করতে হয়। এদেশের শ্রমিককে আজকে 8 ঘন্টা কাজের মজুরি, 8 ঘন্টা কাজ আর ন্যায্য মজুরি চায়, এই দাবিতে আজকে লকআউট ধর্মঘট করতে হয়। 7 দশক পেরিয়ে গেছি, স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। স্বাধীনতায় অংশগ্রহণ কাদের ছিল? আমার দাদুদের ছিল, আপনার বাবা দাদুদের ছিল, আম্বানি আদনের দাদু বাবাদের ছিল না। আমরা লড়াই করেছি, আমাদের পূর্বসূরীরা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে, তারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তারা আন্দামানের কারাবাসে গেছে। আর আমাদের দেশের সরকার, এই রাষ্ট্র সেই অংশকে বঞ্চিত করে কতিপয় মানুষের হাতে এই রাষ্ট্র ক্ষমতাকে তুলে দিতে চাইছে। স্বাধীন আমরা? 2 কোটি বেকারের চাকরি বীরেশ্বর বলছিল। একটা 10,000-এর ভ্যাকান্সি যদি বেরোয় কোনো সরকারের, কোটি কোটি বেকার সেখানে লাইন দিয়ে লেগে পড়ে। স্বাধীন? একটা বেকারের জীবনের
ন্যূনতম নিরাপত্তা নেই। একজন পরিবারের গার্জেন তার বাবা মা তার সন্তান সন্ততির সংসার কিভাবে চলবে, তাদের পেটে দুমুঠো আহার কি করে দেয়া হবে, তাদের জন্য তাদের ঘুম আসে না। কি স্বাধীনতা পেয়েছি আমরা, তাই তো নতুন করে লড়াই শুরু করতে চাই না। নতুন লড়াই নয়, এ লড়াই আমরা শুরু করছি, নতুন উদ্যমে লড়াই করতে চাই যে ভগৎ সিং এর ভারতই আমাদের চাই। সেই লক্ষ্যে এগোতে চাই বন্ধু। জানি রাস্তাটা কঠিন, জানি আমাদের রাস্তায় ফুল বেছানো থাকবে না, কাঁটা বিছানো থাকবে। তাই তো শহীদ হয় রাজিবুলরা, তাই তো আনিস খানরা শহীদ হয়, তাই তো মইদুলরা শহীদ হয়। কিন্তু ওই দুর্বৃত্তরা, ওই রাষ্ট্র জানে না যে শহীদের মৃত্যুবরণ করে আমাদের মতন সংগঠনরা রক্ত বীজের ঝাড়, একজন শহীদের মৃত্যুবরণে হাজার হাজার কমরেড তৈরি হয়। তাই আমাদের আন্দোলন, আমাদের লড়াই থাকবে না, এ লড়াই চলবে। কোন জায়গায় আছি? এদেশের বুকে হাদ্রাসের ওই নির্যাতিতাকে যখন নৃশংসভাবে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়, আর কিছু উল্লাসের উচ্চ বর্ণের বিজেপি আরএসএস এর নেতারা ওর বাবা মাকে না দেখতে দিয়ে তাকে হসপিটালে কাটাছাড়া করবার জন্য কি দরকার ছিল মমতার পুলিশের? কি দরকার ছিল হসপিটালের ওই আধিকারিকের বাবা মাকে ফোন করে বলবার যে সুইসাইড করেছে? কোথায়, কি কারণে, কি লুকাতে চাইছিল? ডাল মে কুছ কালা হ্যাঁ, প্রশ্নটা ওখানে উঠেছে। কি কারণে বডি যাতে দ্বিতীয়বার তদন্ত করবার সুযোগ না থাকে? পুলিশ প্রশাসন একদম নিজের পকেটের টাকা খরচ করে, যারা সালা রাস্তার উপরে দাঁড়িয়ে লরি থেকে টাকা খায়, টাকা না পেলেও ড্রাইভারের কাছ থেকে খৈনির কৌটোটা পর্যন্ত নিয়ে নেয়, বিড়ির প্যাকেটটা পর্যন্ত নিয়ে নেয়, তারা পকেটের টাকা খরচ করে ময়না তদন্ত করিয়ে বডি সপ্তাহ করে দিচ্ছে শ্মশানে গিয়ে। বুঝতে বাকি থাকে কি ঘটনা ওর ভিতরে আছে? এ তো পরপর প্রকাশ হচ্ছে। সন্দীপ ঘোষ, কেউ কেউ বলে নাকি ও আরেক ঘোষের ভাইপো, আমরা বলছি ও সব কথা ছেড়ে দিই। ও কার ভাইপো, কোন ঘোষের রিলেটিভ, আত্মীয়, সব কথা বড় কথা নয়। কিন্তু সন্দীপ ঘোষ কত বড় মাতব্বর, এত বড় মাতব্বর হলো কি করে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি, কার হাত তার মাথায় আছে? কার হাত, কার হাত? যখন চাপে পড়ে সন্দীপ ঘোষ পদত্যাগ করছে, তারপরে সন্দীপ ঘোষকে কয়েক মিনিটের মধ্যে তাকে আবার প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে অন্য হসপিটালে। মানুষের বুঝতে বাকি থাকে যে সন্দীপ ঘোষের মাথায় কার হাত আছে? ভাইপো হোক, পিসির হোক, হাত তো মাথায় আছে, তা না হলে সম্ভব হয় কি করে? এতগুলো প্রশ্ন তৈরি হয়েছে। তারপরে কি বললো না, ঢাকা দেওয়ার জন্য বললো রাত্রে মহিলারা বেরোবে না, রাত্রে যাতে মহিলাদের ডিউটি কম দেওয়া হয় সেই ব্যবস্থা রাজ্য সরকার করবে। আরে দীর্ঘ লড়াই আন্দোলনের পরে আমরা এখনো বলি অর্ধেক আকাশ নারী, অর্ধেক আকাশ হচ্ছে মহিলা পুরুষ। এই আকাশের হাফটা হচ্ছে অর্ধেক, অর্ধেকটা হচ্ছে পুরুষ, অর্ধেকটা হচ্ছে মহিলা। কে তুমি? তুমি ঠিক করে দেবে রাত্রে আমার মা বোনেরা রাস্তায় বেরোবে কি বেরোবে না? কে তুমি? হসপিটালে আমার মায়েরা, সিস্টাররা, আমার বোন সে ডিউটি করবে কি করবে না? তোমার অধিকার আছে। আসলে তুমি কাকে আড়াল করতে চাইছো? এই সব ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আড়াল করবার জন্য তুমি এই কাজ করছো। তাই আমাদের কথা, দলমত নির্বিশেষে যাদের বুকের ভিতরে যন্ত্রণা আছে, এই আত্মনাদ আছে, যারা রাত যাচ্ছেন, দিন যাচ্ছেন, এই মিছিলে না থাকলো, এই সমাবেশে না থাকলো, বলছেন বাড়িতে বসে বসে কাঁদছেন, সে বাবা হোক, মা হোক, ভাই হোক, কারোর স্বামী হোক, যে এই ঘটনা ঠিক নয়, তার কাছে আমাদের পৌঁছে যেতে হবে, তাকেও রাস্তায় সামিল করাতে হবে। এই আর্যিকর শুধু আর্যিকর নয়, এই আর্যিকরের পরেও প্রায় 20টা ঘটনা ঘটে গেছে। এরকম আর্যিকরের ঘটনা সামনে আসেনি, তারা দগ্ধে দগ্ধে মরছে পরিবারগুলো। ফলে একদম এই সিস্টেমটাকে বদলে দিতে হবে, সিস্টেমটাকে বদলে দিতে হবে। সিস্টেমটা পচে গেছে, সিস্টেমটা ভালো, কিন্তু সিস্টেমে যারা যারা বসে আছে সব পচা, সব কটাই পচা। এই কারণে তো এরা ভোট করতে দেয় না, ওই পচা মালগুলোকে ওখানে আটকে রাখবার জন্য, বসিয়ে রাখবার জন্য। এই কারণে তোরা পঞ্চায়েতের ভোট আটকে দেয়।
এই কারণেই তো ওরা বিধানসভার ভোট আটকে দেয়, এই কারণেই তো ওরা লোকসভার ভোট আটকে দেয়, এই কারণেই তো যাতে সন্দীপ ঘোষরা হসপিটালের মাথায় বসে থাকতে পারে, তার জন্য ডাক্তারদের যে নির্বাচন হয় সেই নির্বাচনে ওখানে ব্যালট ওরা চুরি করে খেয়ে নেয়। ফলে এই সিস্টেমটা বদলে দিতে হবে, এই সিস্টেম বদলে দেওয়ার লড়াই চলছে। এই লড়াইতে আরো জনগণ চাই, আরো মায়েদের চাই, আরো ছাত্র যুবক চাই। এখন ছাত্র ছোট ক্লাস 2 তে পড়ে 3 তে পড়ে, সেও বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তার কথা বলার কথা ছিল, এখন ও আ ক খ সে বলছে উই ডিমান্ড জাস্টিস। কোথায় দাঁড়িয়েছে আমার রাজ্য? ফলে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার দায়িত্ব, আমাদের কথাটা শোনা বড় কথা নয়, নিজের অভিজ্ঞতায় যা বুঝছেন প্রতিদিন তা মানুষের কাছে নিয়ে যাওয়া, তা মানুষকে সংগঠিত করবার ক্ষেত্রে আপনাদের ভূমিকা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং রাজ্যের ভবিষ্যৎ আবারও উজ্জ্বল হবে। এই কালো দিন থেকে রাজ্যকে আমরা বের করে আনতে পারবো। কলতানকে শুধু বের করে আনা নয়, রাজ্যকে এই অন্ধকার থেকে বের করতে হবে। এই কথা, এই চ্যালেঞ্জ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কলতানদের জেল খাটা, জেলের ভিতরে যাওয়া সার্থক হবে। নিশ্চিতভাবেই কমরেডরা সেই প্রতিজ্ঞা নিয়ে আজকের এখান থেকে ফিরবেন। পাড়ায় পাড়ায়, বুথে বুথে, এলাকায় এলাকায় এই ধরনের প্রতিবাদ সভা সংগঠিত করবেন আর করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই অন্ধকার জগতে যারা আছে তারা আপনাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু ওকে প্রতিহত করেই আমাদের এই কাজ করতে হবে, তা না হলে রাজ্যকে বাঁচানো যাবে না।